আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা। তো আপনি এখানে বুঝতে পারছেন অধ্যায়ের নাম শুনে যে আসলে পদার্থের অবস্থা বলতে আমরা কি বুঝি। একটা পদার্থ কতগুলো অবস্থার মধ্যে বিরাজ থাকতে পারে। এখানে আমরা জানি একটা পদার্থ তিনটে অবস্থা থাকে, একটা হচ্ছে কঠিন, তরল এবং কি আমাদের বায়বীয় বা গ্যাসীয় যেটাকে বলা হয়। তো আমরা আরো একটা কিন্তু অবস্থা সম্বন্ধে জেনে, সেটা হচ্ছে আমাদের প্লাজমা। ওকে, এটা আমরা পড়বো এখানে। যাক, আমরা এখানে অধ্যায়ে চলে যাচ্ছি। এখানে কঠিন বলতে আমরা বুঝি যেটা শক্ত, তাই না? তরল বলতে তো আমরা বুঝি পানি, দুধ, এগুলো হচ্ছে তরলের মধ্যে পড়ে। আবার গ্যাস বলতে বুঝি না যে আমাদের এখানে ওই পানিতে ধোঁয়া মারলে, পানিতে তাপ মারলে ধোঁয়া উড়ে যায়, এটা হচ্ছে আমাদের গ্যাসীয় অবস্থা। ওকে, কি এটা? গ্যাসীয় অবস্থা। তো একটু জাস্ট এই বিষয়টা পড়ি এখানে। পদার্থের বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলোর ভর আছে, এরা স্থান দখল করে, যেমন চেয়ার, টেবিল, হ্যাঁ, খাতা, কলম, বরফ, তারপরে হচ্ছে বাতাস ইত্যাদি। একটি পদার্থ কঠিন, তরল, গ্যাসীয় এই তিন অবস্থাতেই থাকতে পারে। এই তিন অবস্থাতে প্রত্যেক পদার্থের নিজস্ব কিছু ধর্ম, বৈশিষ্ট্য দেখা যায়। আর এইগুলো নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো প্রথমত আমাদের বলা আছে এখানে কি কি শিখবো, এখানে পড়ে নেবেন। আমরা একদম ডিরেক্ট শিখতেছি এখানে। ওকে, প্রথমত দেওয়া আছে এখানে পদার্থ ও পদার্থের অবস্থা। আচ্ছা, তো বলছে যে বস্তু নির্দিষ্ট ভর আছে, জায়গা দখল করে, তাকে আমরা পদার্থ বলি। আমি যে বলি পদার্থ কাকে বলে, পদার্থ অ্যাকচুয়ালি আমি কাকে বলবো? যে বস্তুর ভর আছে এবং জায়গা দখল করবে তাকে আমরা কি বলবো? পদার্থ বলবো। আপনাকে যদি বলা যে বায়ু কি পদার্থ, অনেকে কিন্তু অ্যান্সারটা দেবেন যে না, বায়ু পদার্থ না। অ্যাকচুয়ালি বায়ু কিন্তু পদার্থ। কেন? বায়ুর কিন্তু একটা ভর আছে। আপনি দেখবেন যে দুইটা বেলুন নেবেন, নেওয়ার পর প্রথমটাতে যে পরিমাণ ফু দিবেন, দ্বিতীয়টাতে সে পরিমাণ ফু দিবেন। ফু দিয়ে দুটাকে ফুলালেন, ফুলানোর পর দুটাকে হচ্ছে একটা মাপযোগের মধ্যে রেখে দেন। রাখার পরে আপনি একটা ফুটো করে দেন, ফুটো করে দেওয়ার পর মাপবেন, দেখবেন যে যেটা ফুটো করা না সেটার ওয়েটটা বেশি, এখানে মানে ভরটা বেশি আর কি, তাই না? তার মানে পদার্থের ভর আছে। এবং দেখবেন যে বাতাস কিন্তু জায়গা দখল করে, তাই না? ওই বেলুনগুলোর মধ্যে জায়গা দখল করছে না? হ্যাঁ। কক্ষ তাপমাত্রায় কোনো কোনো কঠিন পদার্থ, কোনো কোনো আহ পদার্থ তরল, আবার কোনো কোনো পদার্থ কি গ্যাসীয় অবস্থা থাকে এখানে। কক্ষ তাপমাত্রায় চিনি, তারপরে এখানে খাদ্য লবণ, তারপরে হচ্ছে মার্বেল ইত্যাদি কিন্তু কঠিন অবস্থা থাকে। ওকে, মানে এই তিনটা কঠিন অবস্থা থাকবে। আবার এখানে পানি, তেল, কেরোসিন এগুলো তরল অবস্থা থাকবে। এবং কি আমাদের নাইট্রোজেন গ্যাস, তারপরে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো হচ্ছে গ্যাসীয় অবস্থা থাকবে। কিন্তু তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থকে কঠিন, তরল এবং কি গ্যাসীয় অবস্থায় কিন্তু রূপান্তর করা যায়। যেমন লোহাকে কিন্তু আপনি গলাতে পারেন। দেখেন যে যখন আপনি এই যে লোহাগুলো, অনেক ভিডিও আপনি দেখছেন, হয়তো বা রিলস দেখছেন, লোহাকে গলাইছে না, গলায় কি করছে, অনেকগুলো আকার শেপ ধারণ করছে এখানে, এই বিষয়গুলো এখানে তাহলে প্রত্যেকটা পদার্থের জন্য কি আছে, এখানে নির্দিষ্ট টেম্পারেচার আছে, যে টেম্পারেচারের মধ্যে সে কি তরল হতে পারে, কঠিন হতে পারে এবং কি গ্যাসীয় হতে পারে। আমরা যে কঠিন পদার্থ দেখি এখানে, কঠিন পদার্থ নির্দিষ্ট ভর আছে এখানে, তারপরে নির্দিষ্ট আকার থাকবে, হ্যাঁ, এবং আয়তনও আছে একটা। সব পদার্থের কণাগুলোর মধ্যেই এক ধরনের বল থাকে এখানে, একে আন্তঃকণা আকর্ষণ বল বলে এখানে। তাহলে আন্তঃকণা আকর্ষণ বল হচ্ছে আমাদের কি প্রত্যেকটা কণার মধ্যে থাকে। পদার্থগুলো কিন্তু অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। যেমন সে ফর এক্সাম্পল আমি যে বলি এখানে, আমি যে একটা যেখানে বস্তু নেই এখানে, হুম, এই বস্তুর অনেকগুলো কণা থাকে এখানে। এখানে অনেকগুলো কি থাকবে, এখানে কণার সমন্বয়ে গঠিত। তাহলে এই কণাগুলোর মধ্যে একটা আকর্ষণ কাজ করে এখানে, কণাগুলো আরো কাছাকাছি থাকে, হ্যাঁ, আরো আরো কি থাকে, কাছাকাছি থাকে এখানে, মানে অনেক কাছাকাছি থাকে এখানে, হ্যাঁ। কঠিন হলে কাছাকাছি থাকে, তরল হলে একটু দূরে থাকে। তার মানে এই যে আন্তঃকণাগুলোর মধ্যে যে একটা আকর্ষণ কাজ করে, এটাকে বলেছে আন্তঃকণা আকর্ষণ বল বলে। কঠিন পদার্থের কণাগুলো মধ্যে আহ আন্তঃকণা আকর্ষণ বলের মান সবচেয়ে বেশি এখানে। ওকে, কঠিন পদার্থের মধ্যে। এই কারণে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থান থাকে। ফলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকে এখানে। ওকে, কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এটা সংকুচিত হয় না। কেন সংকুচিত হয় না? কারণ আমাদের এদের মধ্যে আকর্ষণটা বেশি থাকে এবং কণাগুলো খুব কাছাকাছি থাকে। হুম। আবার তাপমাত্রা বাড়লে কঠিন পদার্থের আয়তন খুব কম পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়, মানে খুব বেশি বাড়ে না। তরলে যেরকম বাড়ে, কঠিন কিন্তু অত বাড়ে না। কঠিন পদার্থের কণাগুলো চলাচল বা স্থান ত্যাগ করতে পারে না, এগুলো জানেন এখানে। তরল পদার্থ, লিকুইড যেটা আছে আমাদের, তরল পদার্থ নির্দিষ্ট ভর এবং আয়তন আছে, হ্যাঁ, কিন্তু আকার নেই। তার মানে নির্দিষ্ট আকার নেই এখানে, কার বলুন তো? তরল পদার্থে কিন্তু ভর আছে এবং কি আয়তন আছে। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে কিন্তু আকার ধারণ, মানে আপনি লম্বা পাত্রে রাখলে লম্বা পাত্রে আকার ধারণ করবে, আবার খাটো পাত্রে রাখলে খাটোতে থাকবে। ওকে, তরল পদার্থের কণাগুলোর কঠিন পদার্থের কণাগুলোর চেয়ে তুলনামূলকভাবে বেশি দূরত্বে থাকে। মানে আমাদের
কঠিন পদার্থগুলো যে আমাদের এরকম দূরে থাকে এখানে, তরলগুলো কি থাকবে, কঠিনগুলো যদি এরকম থাকে, সরি এরকম থাকে এখানে কাছাকাছি থাকে, তাহলে আমাদের তরলগুলো একটু ফাঁকা থাকে। ওকে, কি থাকে, ফাঁকা থাকে এখানে, এই আর কি বিষয় বলছে। তো দূরে থাকা এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল কঠিন পদার্থের চেয়ে কম হয় এখানে। তরল পদার্থে চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পাবে। তার মানে দেখবেন যে আপনি তরল পদার্থের উপর যে চাপ প্রয়োগ করেন, দেখবেন যে আয়তনটা কি হয়েছে, কমে গেছে এখানে। তবে তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন কিভাবে বৃদ্ধি পাবে, এখানে তাপ যদি দেন, এখানে তাপ দিলে দেখা যায় যে তরল পদার্থ ফেপে উঠছে এখানে, হ্যাঁ। আয়তন বৃদ্ধির পরিমাণ কঠিন পদার্থের চেয়ে কি বেশি এখানে, যাই হোক আমরা এগুলো পড়লেই বুঝবো। গ্যাসীয় বা বায়বীয় পদার্থ যে গ্যাস বলা হয় এখানে, এই গ্যাসের কোনো কি নেই, ভর আছে এখানে, কিন্তু আকারও নেই, আকৃতিও নেই এখানে। ওকে, আকার আকৃতি নেই। যে কোনো পরিমাণ গ্যাসীয় পদার্থ ভিন্ন ভিন্ন সম আয়তনের পাত্রে রাখলে পদার্থটি ধারক পাত্রের পুরো স্থান দখল করে। মানে যে কোনো আপনি আপনি যদি এখানে একটু রাখেন, 1 গ্রাম রাখেন, 1 গ্রাম রাখলে যতটুকু জায়গা দখল করবে, ওই পুরো গ্রাম মানে 100 গ্রাম রাখলেও সেম জায়গায় দখল করবে। ওকে, জাস্ট চাপের কম বেশি শুধু হবে। যখন বেশি রাখবেন তখন চাপটা একটু কি বেড়ে যাবে, কম রাখলে চাপটা কমে যাবে। এখানে গ্যাসীয় পদার্থের কণাগুলো কঠিন এবং তরল পদার্থের চেয়ে অনেক বেশি দূরে অবস্থান করে, এদের আন্তঃকণা আকর্ষণ বলটা খুবই কম আর কি। ওকে, এগুলো পড়লেই বুঝবেন। কণা সময়ের হচ্ছে আমাদের গতিতত্ত্ব, এটা আমরা খুবই একটু মানে সিম্পল ভাবে দেখবো। সকল পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত আমরা জানি এখানে, এবং এই কণাগুলো একে অপরকে কি করে আকর্ষণ করে কিন্তু। আর এই আকর্ষণটাকে আমি বললাম যে আন্তঃকণা আকর্ষণ বললাম এখানে। আবার কণাগুলোর গতিশক্তি আছে, গতিশক্তি মানে যেখানে কণাগুলো ছোটাছুটি করতে পারবে সেখানে মধ্যে কি মানে যেখানে বেগ আছে সেখানে গতিশক্তি আছে, কারণ কি কোনো সব বস্তুর ভর কিন্তু মোটামুটি আছে এখানে। আন্তঃকণা আকর্ষণ শক্তি ও কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল এবং কি গ্যাসীয় অবস্থা কিন্তু ব্যাখ্যা করা যায়। ওকে, এগুলো হচ্ছে আমাদের গতিতত্ত্ব। তার মানে এখানে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল এবং ও গ্যাসীয় অবস্থার ব্যাখ্যা করার তত্ত্বটাকে আমরা কি বলবো এখানে, কণাগুলোর গতিশক্তি। মানে অর্থাৎ আমাদের এখানে যে মানে যে আকর্ষণ বল দ্বারা আমাদের এখানে কোন একটা বস্তু কি আছে বলুন তো, আমাদের কঠিন আছে নাকি তরল আছে নাকি গ্যাসীয় আছে, এটা ব্যাখ্যা করা যাবে, সেটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বা গতিতত্ত্ব বলা হয় এখানে। যখন কোনো পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি খুব বেশি থাকে তখন কণাগুলো খুব কাছাকাছি থাকে, মানে কঠিন অবস্থার ক্ষেত্রে, মানে কঠিন পদার্থের ক্ষেত্রে। ওকে, তো এই যে কঠিন পদার্থ এখানে দেওয়া আছে, এখানে দেখুন এর খুবই কাছাকাছি আছে। আবার এখানে তরল হলে কি এরকম একটু বেশি জায়গা জুড়ে থাকবে, এবং গ্যাস হলে কিন্তু চতুর্পাশে কিন্তু থাকবে কেন। ওকে, তো এগুলো একটু পড়বেন এখানে, যে আমাদের এখানে গ্যাসীয় অবস্থা কোনগুলো বলা হয়, তরল অবস্থা কখন বলে, হ্যাঁ। আমরা ব্যাপন দেখবো এখানে। তো ব্যাপন বলতে আমরা যেটা বুঝি এখানে, যেমন আমাদের এখানে আমরা ঘরের মধ্যে যখন আতর রাখি, হ্যাঁ, আতর রাখলে কিন্তু সেটা কি হয় বলুন তো, এখানে আমাদের ছড়িয়ে ছিটিয়ে যায় না, দেখবেন যে গন্ধটা মানে এই সুগন্ধটা আর কি সব জায়গাতে যায়। আবার অনেক সময় পাদ মারলে, আপনি যখন পাদ মারেন, আপনি মনে করেন চানাচুর খাইছেন, মুড়ি দিয়ে মাখছেন, মেখে আপনি আপনার মানে সমস্যা হয়ে গেছে আর কি। তো আপনি বারবার পাততেছেন কিন্তু গন্ধ আসছে অনেক বেশি। তো এই ধরনের ক্ষেত্রে আমরা ভালো বুঝতে পারি ব্যাপনটা আর কি। দেখবেন যে এক জায়গাতে আপনি পেতেছেন, সমগ্র ঘরটা কিন্তু ছড়িয়ে পড়ছে। তো এটা একটা ব্যাপনের এক্সাম্পল, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আপনি এখানে খারাপভাবে দেখবেন না। তার মানে এখানে কোনো মাধ্যম কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়া যে প্রক্রিয়া, এটাকে ব্যাপন বলে। তাহলে ব্যাপন হচ্ছে আমাদের ছড়িয়ে পড়া। ওকে, ব্যাপন প্রক্রিয়ায় কঠিন, তরল কিংবা বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রা কি হারে স্থানে স্বতঃস্ফূর্ত ছড়িয়ে পড়ে এখানে। যেমন ঘরের এক কোণে একটা সুগন্ধি রাখলে এটা কিন্তু আমাদের কি কিছুক্ষণ পর ছড়িয়ে যাবে, এটা আর কি ব্যাপনের মধ্যে পড়ে, যা পড়বেন আই থিঙ্ক, হ্যাঁ। তারপরে এখানে বলছে যে আমাদের পদার্থের আণবিক ভর বেশি হলে পদার্থের ব্যাপন হার কমে যায়। এটা একটু মনে রাখবেন যে পদার্থের আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কমে যায়। এটা আমরা এখানে পরে যদিও পড়বো, তারপর এটা মনে রাখবেন এখানে, এটা এমসিকিউ আসতে পারে। আচ্ছা, তো এগুলো কাজ দিয়েছে, কাজগুলো আমরা এখন দেখবো না। তারপরে আমাদের আছে এখানে দেখুন যে আপনার নিঃসরণ দেখবো। এখানে নিঃসরণ বলতে আমরা কি বুঝি এখানে, অ্যাকচুয়ালি ব্যাপন এবং নিঃসরণ দুটো একই জায়গা থেকে উৎপত্তি। যেমন আপনি যখন পাত মারেন, এটা কিন্তু একটা সরু ছিদ্র পথ দিয়ে বের হয়, তাই না, এটা হচ্ছে নিঃসরণ। অর্থাৎ সরু ছিদ্র পথ দিয়ে, এখানে বলা আছে দেখুন, সরু ছিদ্র পথে উচ্চ চাপ থেকে যখন কোনো একটা গ্যাস নিম্ন চাপের দিকে সজোরে বেরিয়ে আসার যে প্রক্রিয়া, এটাকে আমরা কি বলবো, নিঃসরণ বলবো। তার মানে দেখবেন আপনি যখন পাত মারেন, পেটের ভেতরে অনেক বেশি চাপ হয়ে গেছে, এই চাপটা প্রতিরোধ করার জন্য আপনি কি করছেন, এখানে ধাম করে বের করে দিচ্ছেন। এই যে সরু ছিদ্র পথে যে বের হলো, এটা হচ্ছে নিঃসরণ। বের হওয়ার ফলে যে আপনার যে সুগন্ধটা, আপনার আচ্ছা সরি দুর্গন্ধ আর কি, এটা যে ছড়িয়ে পড়লো, এটা হচ্ছে আপনার কি এখানে, এটা হচ্ছে আপনার এখানে ব্যাপন আর কি। একটা বেলুনকে ফু দিয়ে ফোলানোর ক্ষেত্রে আমাদের এখানে কি একটা মানে কিন্তু জোরে চাপ দেওয়া লাগে, তাই না, বেলুনের মধ্যে, এই আর কি বিষয় এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন। আমরা যানবাহন জ্বালানি হিসেবে সিএনজির পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ব্যবহার করি এখানে।
এটি মূলত উচ্চচাপে সংকুচিত গ্যাস প্রক্রিয়া এখানে। ওকে, এটা একটু পড়তে হবে। যানবাহন চালানোর সময় এটি সিলিন্ডার থেকে উচ্চ গতিতে বেরিয়ে এসে ইঞ্জিনে প্রবেশ করে, এখানেও নিঃসরণ ঘটে। তার মানে সিএনজিতে যে গ্যাসটা আর কি আছে, বাসা বাড়িতে আমাদের যে জ্বালানি হিসাবে যে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করি এগুলো কিন্তু আমরা এখানে প্রোপেন এবং বিউটেন গ্যাস উচ্চ চাপে সংকুচিত করে আমরা এগুলো জাস্ট পড়লেই বুঝতে পারবেন। জাস্ট মেইন টপিকসটা যদি বুঝতে পারেন তাহলেই কিন্তু কাজ শেষ। তো আমরা মোটামুটি দেখলাম যে প্রথমত ব্যাপন ঘটে, তার মানে নিঃসরণ ঘটে, তারপরে কিন্তু আমাদের কি ব্যাপন ঘটে। তার মানে আপনি যে সেন্টটা ইউজ করেন বাসায় এখানে, এই সেন্টটাও কিন্তু প্রথমত কি একটা সরু ছিদ্রপথ দিয়ে বের হয়, এটা হচ্ছে নিঃসরণ ঘটে। এরপরে কি যে সুগন্ধটা ছড়ায় সেটা কিন্তু ব্যাপন এখানে। ওকে, তো আমরা আজকে 24 পেজ পর্যন্ত পড়বো ইনশাল্লাহ। পরবর্তী টিউটোরিয়ালে আমরা 25 পেজ পর্যন্ত দেখবো। ভালো থাকবেন।